পৃথিবীর সবচেয়ে নোংরা 10টি দেশ। এর মধ্যে এমনও দেশ রয়েছে যেখানে মানুষ মারা গেলে মৃত লাশকে দাফন করা হয় না, বরং মৃত লাশটিকে নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে। এমনকি এমনও দরিদ্র দেশ রয়েছে যেখানে মানুষ খাবারের অভাবে হাহাকার করতে থাকে এবং ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য মাটি দিয়ে তৈরি রুটি খায়। একদম ঠিক শুনেছেন। এমনকি এমনও দেশ রয়েছে যেখানে মানুষ থাকার জায়গা না পেয়ে ছোট্ট একটি রুমের মধ্যে কয়েকশো মানুষ একসাথে থাকে। আজকে ভিডিওতে দেখবেন এমনই 10টি দেশ যার মধ্যে ভারত এবং বাংলাদেশের নামও কি রয়েছে, আর যদি থাকে তাহলে কত নম্বরে রয়েছে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। কেনিয়া। নোংরা আবর্জনা এই দেশটির সাথে বিশেষভাবে জড়িত। সেখানকার জনজীবন খুবই শোচনীয়। কেনিয়া খুবই দরিদ্র একটি দেশ। সেখানে রয়েছে প্রচুর বস্তি, ঝোপঝাড়ের মতো ঘরবাড়ি, যেখানে বসবাস করা মানুষ তিনবেলা ঠিকভাবে খেতেও পায় না। মৌলিক চাহিদার কোনোটাই ঠিকভাবে পায় না তারা। সেখানকার বাচ্চারা ময়লা আবর্জনার মধ্যে খেলা করে। অনেক সময় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কিন্তু চিকিৎসা করার মতো পর্যাপ্ত অর্থ কিংবা হাসপাতাল কোনোটাই সেখানে নেই। এমনকি তাদের ব্যবহারের মতো টয়লেটও সেখানে নেই। তারা রাস্তাঘাটে যেখানে সেখানে টয়লেট করে। সেখানকার পানি খুবই নোংরা, যা ব্যবহারের উপযুক্ত নয়। সেখানে ময়লা ফেলার আলাদা কোনো জায়গা নেই। তারা যেখানে ইচ্ছে ময়লা ফেলে। অনেকে আশেপাশের নদীতেও ময়লা ফেলে, আর সেই নদীতে তারা শাকসবজি, জামা কাপড় ধোয়া সহ গোসল করা, এমনকি সেই পানি তারা পানও করে। সেখানে প্রায় 50টি পরিবারের জন্য রয়েছে গড়ে একটি পাবলিক টয়লেট। এছাড়াও এমন অনেকেই রয়েছে যারা সরাসরি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে টয়লেট করার জন্য এবং সেগুলো সরাসরি ফেলে দেয় ময়লাতে কিংবা নদীতে। তাই তারা বিভিন্ন পানিবাহিত চর্মরোগেও আক্রান্ত হয়। মশা মাছির কারণে ডেঙ্গু জ্বর, কলারিয়া, আমাশা সহ অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে সেখানকার বৃদ্ধ থেকে বাচ্চা সকলেই অল্প বয়সে মারা যায়। বিশুদ্ধ পানির অভাব মেটাতে অনেকেই বৃষ্টির পানি ধরে রাখে। এদেশের এত করুণ অবস্থার পেছনে রয়েছে শিক্ষার অভাব। সেখানে শিক্ষার হার খুবই নগণ্য। চাঁদ। এটি একটি আফ্রিকান দেশ। এছাড়াও এটি একটি রপ্তানিমূলক দেশ, যারা তেল, নেট্রন, স্বর্ণ এবং আরও বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন দেশে রপ্তানি করে, যা খুবই ভালো। কিন্তু মডার্ন টেকনোলজি এবং উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেখানে অবৈধ মাইনিং এবং স্মাগলিং গুরুতরভাবে বেড়ে গেছে। যদিও রপ্তানির জন্য এই প্রাকৃতিক সম্পদগুলো খুবই মূল্যবান, কিন্তু এগুলোর কারণে দেশটি প্রচণ্ড দূষণের শিকার হয়েছে। অন্যদিকে অবৈধ মাইনিং এবং স্মাগলিং এর কারণে দেশটির অর্থনীতি কোনোভাবেই লাভবান হতে পারছে না। উল্টো এসবের কারণে দূষিত হচ্ছে সেখানকার বাতাস, পানি এবং মাটি। এছাড়াও সেখানকার কৃষিক্ষেত্রের জন্য একটি বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। যদিও সেখানকার বেশিরভাগ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর কাজের উপরে নির্ভরশীল। অয়েল প্রসেসিং এর কারণে সেখানকার পানি ইতিমধ্যেই মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে, যেখানে বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা বিপুল পরিমাণে কমে গেছে। এমনকি দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানির অভাব। শুধু তাই নয়, তেল নিষ্কাশন এবং সেগুলো রপ্তানির জন্য পরিবহনের সময় দুর্ঘটনাবশত লিকেজের কারণে মাটি এমনকি পানি দূষিত হয়। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে পানির পাশাপাশি মাটিও অনেক দূষিত হচ্ছে, যেখানে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়েছে। সোমালিয়া। সোমালিয়া এমন একটি দেশ যে দেশের নাম নিলেই প্রথমে সেই দেশের ডাকাত দলের কথা উঠে আসে। কিন্তু এটি এমন একটি দেশ যেখানকার মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে দূষণ, যার কারণে সেখানে কৃষিকাজ এবং জেলেদের কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে। কেননা সেখানকার মাটি, পানি প্রচন্ড দূষিত। এত পরিমাণ দূষিত যে সেখানে বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে, যার কারণে অনেকেই ডাকাতির পথ বেছে নেয়। সত্যি কথা বলতে এই ডাকাতদের জন্মই হয়েছে মূলত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য। কেননা 1960 সালে নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হয়েছে বলেই এর বর্জ্য ফেলার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, আর এই বর্জ্যগুলো নষ্ট করা ছিল খুবই ব্যয়বহুল। অন্যদিকে সোমালিয়ার সমুদ্র পলিসি খুবই শক্ত না হওয়ার কারণে অনেক ইউরোপিয়ান কোম্পানি বা মাফিয়া গোপনে সোমালিয়ার সমুদ্রে শত শত টন নিউক্লিয়ার ওয়েস্ট ফেলতে শুরু করে। এতে করে সেখানকার সমুদ্র পানিতে দূষিত হয় এবং জেলেরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা কর্মবিহীন হয়ে পড়ে। শুধু তাই নয়, বাচ্চারা বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে শুরু করে। এছাড়াও আরো ক্ষতিকারক তেল এবং বিভিন্ন পদার্থ সেখানে ফেলা হতো, যা তাদের ম্যারিন ইকোসিস্টেমকে পুরো ধ্বংস করে দিয়েছে। আর সেই সুযোগে সেখানকার স্থানীয় কিছু কোম্পানিও তাদের বর্জ্য পদার্থ সরাসরি সমুদ্রে ফেলতে শুরু করে। এতে করে সেখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, আর তাই তারা প্রাণে বাঁচার জন্য ডাকাতের পথ বেছে নেয়। পেরু। পেরুর মাটিকে স্বর্ণের সাথে তুলনা করা হয়, কেননা সেখানে অনেক স্বর্ণের খনি রয়েছে। এছাড়াও এটি এমন একটি দেশ যেটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তারপরেও তারা তাদের ঐতিহাসিক জঙ্গল, পাহাড় সহ অনেক কিছুই সংরক্ষিত রেখেছে, সেগুলোকে ধ্বংস হতে দেয়নি। কিন্তু অন্যদিকে তারা তাদের নিজেদের কাজের মধ্যে নিজেদের দেশের পানি, বায়ু, মাটি সহ পরিবেশকে এমনভাবে দূষিত করছে যে সেখানে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এটি পৃথিবীর এমন একটি দেশ যেটি খুবই গুরুতরভাবে দূষিত, কেননা এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর উপর নির্ভরশীল। ছোট থেকেই তারা বিভিন্ন খনিতে খনন কাজে লেগে পড়ে। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি শহর রয়েছে এই পেরুতে, আর সেই শহরটির নাম হলো লা ওররা। 1922 সাল থেকে এখানকার বাতাসের সাথে মিশে রয়েছে তামার গন্ধ। এখানে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি, যেখানে তামা, সীসা এবং দস্তা সহ আরো কঠিন ধাতব গলানো হয়, আর সেখান থেকে বের হয় বিষাক্ত গ্যাস, যেগুলো সেখানকার বাতাসকে করেছে দূষিত। এছাড়াও প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সরাসরি বিভিন্ন নদীতে
নদীতে ফেলা হয় আর সেখান থেকে খুবই মারাত্মকভাবে পানি দূষিত হয়। এছাড়াও মাটি দূষিত হয় আর সেই মাটি থেকে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। নদী থেকে মাছ আর সরাসরি নিঃশ্বাসের সাথে মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে এই বিষাক্ত বিষ, যা সেখানকার মানুষদেরকে গুরুতরভাবে অসুস্থ করছে। একটা রিসার্চ অনুযায়ী সেখানকার 99% শিশুদের রক্তে মিশে আছে সীসা। মাইনিং এর বেশিরভাগ কাজগুলোই হয় অবৈধভাবে, তাই এতে করে পেরুর অর্থনীতিরও বিশেষ কোনো উন্নতি হচ্ছে না, কেননা তারা কোনো ট্যাক্স প্রদান করে না। উল্টো সেখানকার বাতাস, মাটি, পানি এবং পরিবেশ দূষণের কারণে সেখানকার মাটিতে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত সার ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। কেননা ফুড চেইনের মাধ্যমে এই সমস্ত কেমিক্যাল খাবারের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে। 2024 সালের এপ্রিল মাসে একটি রিপোর্ট অনুযায়ী প্রথম 4 মাসের মধ্যেই সেখানে 325 জন মানুষ মারা গেছে শুধুমাত্র ডেঙ্গু জ্বরে। এছাড়াও আক্রান্ত হয়েছিল 4,17,000 মানুষ। এছাড়াও প্রতি বছর সেখানকার মানুষ বিভিন্ন রোগে মারা যাচ্ছে। ইন্ডিয়া, ভারত অনেক সংস্কৃতিপূর্ণ দেশ, কিন্তু দূষণের দিক থেকে এই দেশটি রয়েছে অনেকটাই এগিয়ে। এছাড়াও দেশটি খুবই জনবহুল দেশ। WHO এর মতে ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একটি, আর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে নাম রয়েছে ভারতের একটি শহরের, আর এর মধ্যে রয়েছে নিউ দিল্লি, কলকাতা এবং মুম্বাই। এছাড়াও ভারতের গেঙ্গিস এবং ইয়ামানা নদী পৃথিবীর 15তম দূষিত নদী। শুধু তাই নয়, আপনি জেনে অবাক হবেন, ভারতের 250 মিলিয়ন পরিবারের জন্য শুধুমাত্র 5% মানুষের নিজস্ব টয়লেট রয়েছে। সেখানে 600 মিলিয়ন মানুষের কোনো টয়লেটই নেই। তারা নদী নালা বিভিন্ন ঝোপ ঝাপড়ায় মলত্যাগ করে, আর সেখানে গোসল করা, কাপড় চোপড়, থালা বাসন ধোয়া সহ বিভিন্ন কাজ করে। এছাড়াও কিছু পাবলিক টয়লেট রয়েছে যেখানে প্রতি একটি টয়লেট ব্যবহার করে প্রায় 1500 থেকে 2000 মানুষ। এছাড়াও সুয়েজ সিস্টেমের অবস্থাও খুবই খারাপ, যার কারণে সেখান থেকে অনেক ধরনের রোগ ছড়ায়। নিপা ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া ভারতে খুবই সাধারণ কিছু ভাইরাস। প্রতি বছর ডায়রিয়া, ম্যালেরিয়া হয়ে হাজার হাজার মানুষ ভারতে মারা যায়। সৌদি আরবিয়া, এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় রয়েছে, তাই কেউ ভাবতেও পারবে না এই দেশটিতে রয়েছে দূষণের মতো সমস্যা। এখানে রয়েছে প্রচুর শিল্প প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরি, যেখানে প্রচুর বিষাক্ত গ্যাস এবং বর্জ্য পদার্থ তৈরি হয়। যদিও সেখানে অনেক কঠিন আইন রয়েছে, কিন্তু তারপরও সেগুলো যথেষ্ট নয়, কেননা সেখানে প্রচুর দুর্নীতিও রয়েছে। সেখানে পানির প্রচুর অভাব রয়েছে। এছাড়াও দূষণের সমস্যা দূর করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেই তাদের। এটা অনেকটা মরুভূমির দেশ, যার কারণে এখানে সেন্ট স্টমাস দেখা যায়। এতে প্রচুর ধুলোবালি চারদিকে ছড়িয়ে পড়ে, যেটি সেখানকার একটি সাধারণ প্রাকৃতিক সমস্যা। এছাড়াও এই দূষণের কারণে সেখানে পর্যাপ্ত গাছপালাও জন্মায় না, যদিও এমন অনেক দেশ রয়েছে যেখানে সেন্ট স্টমাস দেখা যায়। এছাড়াও অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু সৌদি আরবের দূষণের প্রধান কারণ হলো নিষ্কাশন কার্যক্রম, যার কারণে সেখানে প্রচুর পানির অভাব রয়েছে। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ। তাদের অর্থনীতি তেলের উপরেই অনেকটাই নির্ভরশীল। এছাড়াও রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস, যা সেখানকার পানি, বায়ু এবং মাটিকে ভীষণভাবে দূষিত করছে। কঙ্গো, খনির দিক থেকে কঙ্গো একটি ধনী দেশ। সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং দামি ধাতু রয়েছে, যেমন স্বর্ণ, কোবাল্ট, যার কারণে এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এগুলো সেখানকার অর্থনীতিতে কিছুটা ভূমিকা রাখলেও সেখানকার মানুষের জনজীবন ভয়ঙ্কর হুমকির মুখে ফেলে দিয়েছে। সেখানকার পরিবেশকে গুরুতরভাবে দূষিত করেছে। দূষিত হয়েছে সেখানকার পানি, মাটি, এমনকি বাতাস। 2021 সালে অ্যাঙ্গোলন মাইনিং কোম্পানির কারণে কঙ্গো কাসাই নদীতে গুরুতরভাবে দূষিত হয়েছিল। এটি এতই মারাত্মক দূষিত হয়েছিল যে এই নদী দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি ডাস্টবিন। যদিও সেখানকার সাধারণ মানুষ এসব কোম্পানিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা যে সামান্য অর্থ পায় এতে তারা 3 বেলা ভালোভাবে খেতেও পারে না। তাদের রাস্তাঘাট, নদী, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে, এমনকি সেখানে নেই টয়লেটের ব্যবস্থা। অনেকে এই সব ময়লা আবর্জনার মধ্যেই তাদের মলমূত্র ত্যাগ করে। প্রতি বছর এই সকল ময়লা আবর্জনা এবং দূষণের কারণে ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যায়। যদিও তারা প্রতি বছর শুধুমাত্র স্বর্ণ বিক্রি করে $40 মিলিয়ন আয় করে, কিন্তু তারপরেও তাদের জনজীবন এখনো উন্নত হয়নি। মঙ্গোলিয়া, যদিও এই দেশটিকে অনেকেই সবুজ শ্যামল দেশ ভাবতে পারেন, কিন্তু বর্তমানে দূষণের কারণে এর রূপ একেবারে পাল্টে গেছে। দূষণের পরিমাণ এখানে মারাত্মক পর্যায়ে চলে গেছে। বিশেষ করে এখানকার মাটি এত বেশি দূষিত হয়ে গেছে যে এটি এখন শুধুমাত্র সেখানকার অর্থনীতিকে প্রভাবিত করছে নয়, বরং সেখানকার মানুষের জনজীবনকেও প্রভাবিত করছে। তবে প্রাকৃতিক সমস্যার চেয়েও সেখানকার মানুষের কিছু ভুলের কারণেই তারা আজ এই ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে মঙ্গোলিয়াতে পশু লালন পালন অনেক বড় একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে। সেখানে অত্যাধিক পশু লালন পালন করা হয়। 2019 সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি ডাটা অনুযায়ী সেখানে 70.9 মিলিয়ন পশু রয়েছে, যেটা সেখানকার সাধারণ ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এরা মাঠে ঘাটে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন গাছপালা খেয়ে মাটির উপরে অনেক বেশি চাপ প্রয়োগ করে, যার কারণে মাটির উর্বর শক্তি নষ্ট হয়। এছাড়াও এদেশে মাইনিং ইন্ডাস্ট্রির পরিমাণ অনেক বেশি, যেমন তামা, কয়লা, আয়রন ইত্যাদি, যা একদিকে যেমন দূষণ করছে বায়ু, তেমনি মাটি এবং পানি। নাইজেরিয়া, যদিও আফ্রিকার মধ্যে নাইজেরিয়াকে সবচেয়ে উন্নত মনে করা হয়, কিন্তু এখানকার নোংরা পরিবেশও এটিকে একটি আলাদা পরিচয় দেয়। নাইজেরিয়ার কিছু বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কিন্তু পাশাপাশি সেখানে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে আপনি 1 মিনিটও সেখানে থাকতে চাইবেন না। সেখানকার রাস্তা, ঘরবাড়ি, আশেপাশের বিভিন্ন জায়গা আপনি প্রচুর ময়লা আবর্জনা দেখতে পাবেন। সেখানে ঝাঁপুরির সংখ্যা অনেক বেশি, আর
সেখানে দরিদ্র মানুষ বসবাস করে, যার দূর দূরান্ত পর্যন্ত আপনি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবেন না। শুধু তাই নয়, সেখানকার মানুষ গোসল করার জন্য এমনকি পানি পান করার জন্য পরিষ্কার বিশুদ্ধ পানি পাচ্ছে না। যদিও সেখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে তাদের নোংরা আবর্জনা সরাসরি নদীতে ফেলে দেয়, যার কারণে সেখানকার মানুষ পরিষ্কার পানি পাচ্ছে না। সেখানকার কিছু কিছু নদী দেখলে আপনি ভাবতেও পারবেন না এটি একটি নদী নাকি নর্দমা। এসবের কারণে সেখানকার পরিবেশ একেবারেই দূষিত হয়ে গেছে, আর এর কারণে দিন দিন সেখানকার মানুষও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সেখানে একেবারেই সাধারণ হয়ে গেছে। সেখানে প্রতি বছর ডেঙ্গু, ম্যালেরিয়াতে হাজার হাজার মানুষ মারা যায়। এখনো দরিদ্রতা তাদের পিছু ছাড়তে পারেনি। সেখানে এমনও মানুষ রয়েছে যারা প্রতিদিন শুধুমাত্র একবেলা কোনো রকম খাবার খেয়ে বেঁচে রয়েছে। বাংলাদেশ ভারতেরই পার্শ্ববর্তী একটি দেশ। দূষণের দিক থেকে এই দেশটিও রয়েছে অনেকটাই এগিয়ে। এখানকার রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তার পাশেই ময়লা আবর্জনার বিশাল স্তূপ দেখা যায়। রাস্তার পাশেই ছেলেরা প্রস্রাব করে। অনেক ঘরহীন মানুষ রাস্তার পাশেই রাত কাটায়। যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ খুব বড় কোনো দেশ নয়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে এখানকার অনেক নদীর পানি এত পরিমাণ দূষিত হয়েছে যে সেগুলো থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়, যেমন বুড়িগঙ্গা, যার কারণে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। তাই এখানকার মানুষ বিভিন্ন পানিবাহিত এবং চর্মরোগে আক্রান্ত হয়। ময়লা আবর্জনার কারণে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো সমস্যাও নিত্যদিনের সঙ্গী। অথচ এই দেশের মানুষের তুলনায় পর্যাপ্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালের অভাব রয়েছে। এছাড়াও এখানে দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। আর এই সব কিছুর পিছনে দায়ী ছিল বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনা। কেননা এই দেশ একটি উন্নয়নশীল দেশ হলেও এখানকার 90% সম্পদ স্বৈরাচার শেখ হাসিনা এবং তার ডাকাত বাহিনীরা দেশ থেকে আমেরিকা, কানাডা সহ অন্যান্য দেশে পাচার করে দিয়েছে। মানা হয় যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকতো তাহলে বাংলাদেশ এতদিনে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেত। এদেশের সরকারি কর্মচারীদের মধ্যে 90% চোর, বাটপার, ডাকাত এবং লুটপাটকারী। এদেশে পুলিশ বাহিনীদের মধ্যে বেশিরভাগই ডাকাতি পেশায় নিয়োজিত। এরা রাতের আধারে বিভিন্ন মানুষের ঘরে ঢুকে ডাকাতি করে এবং দিনের বেলা পুলিশের পোশাক পরে ঘুরে বেড়ায়। একটি রিপোর্ট থেকে জানা যায় যদি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ না করতো তাহলে অতি শীঘ্রই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যেত। দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ। জানলে অবাক হবেন, এই দেশে 20% মানুষ কোনো রকম ভালো অবস্থানে রয়েছে, 80% মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর যেই 20% মানুষ ভালো অবস্থানে থাকে তাদের মধ্যে 10% মানুষ চুরি, ডাকাতি এবং লুটপাট করে ভালো অবস্থানে রয়েছে, আর 10% মানুষ বৈধ উপায়ে উপার্জন করে। সুপ্রিয় দর্শক, এই দেশগুলোর মধ্যে কোন দেশটিকে আপনার কাছে সবচেয়ে বেশি দূষিত মনে হচ্ছে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।